প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরেই থাইল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে। আর বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি একথা বলেন। বাংলাদেশকে অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের কথা জানান থাই প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। যার আমন্ত্রণে 52 বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর করছেন, গভর্নমেন্ট হাউসে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। ব্যাংককের গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বসেন একান্ত বৈঠকে। প্রায় মিনিট খানিক চলে তাদের এই বৈঠক। পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান। দুই দেশ সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে সম্মত হয়। এছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুদেশের মধ্যে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও ব্যাংকক। এই সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী। We'll continue to provide excellent medical services at competitive prices for Bangladeshi seeking treatment in Thailand. We also discussed the possibility of cooperation in training and capacity building for Bangladeshi medical personnel. প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাব দেন বাংলাদেশের পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের সহযোগিতার। I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ পুরো এপ্রিল মাস জুড়ে বিরাজ করে আগামী 2রা মে নাগাদ দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, 2রা মের আগ পর্যন্ত দেশে দিন ও রাতের তাপমাত্রা চলমান অবস্থার মতোই অনেকটা বিরাজ করতে পারে। তবে মে মাসের মাঝামাঝি সময় নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এদিকে টানা তাপপ্রবাহের রেকর্ড গত 75 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে এবছর। চলতি বছর 1 এপ্রিল থেকে একটানা বয়ে যাওয়া তাপপ্রবাহের রেকর্ড 1949 সালের পর এবছরই সবচেয়ে বেশি। এছাড়া দেশের বেশিরভাগ জেলায় চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। নানা ধরনের রোগবালায়ে আক্রান্ত হচ্ছেন মানুষ। অস্বস্তিকর অবস্থা, যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে 2 মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপে ঢাকায় গরমের অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে এসি, ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের 3য় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা। এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা। ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা। ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন। উন্নয়নের দোহাই দিয়ে
বিভিন্ন সময় পরিবেশ বান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো। বিআইপির এক গবেষণায় দেখা যায় ৩ দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র ৭% দাঁড়িয়েছে, আর জলাভূমি নেমে এসেছে মাত্র ২.৯%। জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। বিশেষজ্ঞরা আরও বলছেন, উত্তর ঢাকায় সবুজায়ন ১৪% আর দক্ষিণে ৯%। পুরো ঢাকায় যা থাকার কথা ছিল ১৫ থেকে ২০% বেশি। এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে। পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে, নগরীর ৮১% এলাকায় এখন ইট, পাথর আর কংক্রিটে ঘেরা। এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা। এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই। যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ব করতে পারছে, সেটা পারছে না। সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না। আপনি নতুন এলাকাগুলো দেখেন, কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং পার্ক পাবেন। পরিকল্পনা ঠিকই আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা, যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা, এই আজকে ঢাকা শহরকে এই অবস্থায় করে নিয়ে এসছে। যেভাবে করে গত ২০ বছর ২৫ বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক, জলাধার, খাল, পুকুর আমরা ক্রমাগতভাবে দখল, দূষণ করেছি। একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির ঝিলে প্রায় ৬০,০০০ গাছ। এটি আপনার সম্ভব। আর নতুন গাছ লাগালেন কোথায়? আপনি তো কাটার সর্দার, লাগালেন কোথায়? গত ২৬ বছরে কোথায় গাছ লাগানো হয়েছে? আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে, ফুটপাথকে প্রসারিত করে, ফুটপাথ ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের। জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনায়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে। তারা এও বলছেন, বসবাসযোগ্য সুনিবিড় শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। জানান, বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না তার দল। আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার। সরকারের উন্নয়নের সমালোচনা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন, তাদেরকে ছাড়াই দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। আপনি যে ভুয়া হিসাব আজকে জাতি, এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরালো। কথায় কথায় দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়ে। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে ভারতীয় পণ্য বয়কট করতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপাইয়ের ন্যায্য হিসাবে দেবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিস্সা দিবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে।
তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর। গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে এই কারসাজি। বিক্রেতারা বলছেন সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বেড়েছে দুটি পণ্যের দাম। মিসবাহ হাসানের রিপোর্ট। বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও। কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট। বাজার ঘুরে দেশি আদার দেখা মেলেনি। পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা, তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম। রোদে আদা দেওয়া লাগায় হয় না, মরে যায়, সেই দিনে আসতেছে না। চিটাং থেকে এখন দাম বেশি। রসুন কেজিতে 10-15 টাকা বাড়ছে, আর আদা বাড়ছে 20 টাকা। গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম। পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। রোদের জন্য খামারিরা ঠিকমতো মাল পালতে পারতেছে না, অনেক সময় মরতেছে, অনেক বেশি মরতেছে। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন সেখানকার তুলনায় রাজধানীতে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। ঈদের পরে হঠাৎ করে জানি না কেন দ্বিগুণ দাম, বিশেষ করে সবজি তরকারি। গ্রামে গেলাম যে ঈদের সময় 30 টাকা 40 টাকা পটল কেজি, সেই পটল এখন ঢাকা শহরে 120 টাকা কেজি, 100 টাকা কেজি। 20 টাকা কেজি কিনছি গ্রামে, এখন 50 টাকা কেজি নিলাম। ক্যাপিটাল সিটিগুলোতে, বাজারগুলোতে, বিশেষ করে শাকসবজির মার্কেটটা নিঃসন্দেহে অনেক বেশি। বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণেই বাড়ছে পচনশীল সবজির দাম। বাড়তি দামের অভিযোগের তীর মধ্যস্বত্বভোগীদের উপরে। আরোধনা করে, ইয়ে করে, মাল আটকে দেয়, আনে না, এইটা করে সেইটা করে না, নাই এরকম প্যাকেজ নানান রকম কল্পনা। যে পানি আইতেছে না, এইভাবে পানি দিলে খেত ঠিকতেছে না, সব মরে যাইতেছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে সুস্থ ধারার রাজনীতি নেই, ধীরে ধীরে ছোট দলগুলো বিলুপ্ত হওয়ার পথে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির রওশনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না দুইটা মার্কা ছাড়া। কারণ তার নজির আমরা দেখেছি, এই যে যত লম্বজম্ব আমরা সিম্বল দিয়ে করি, যে যত সিম্বলের বড়াই দেই, দুইটি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা। যদি নির্বাচন হয় আগামীতে, নৌকার ধানের শীষের বাইরে সিম্বলের ইলেকশন কঠিন হয়ে দাঁড়াবে। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে 2 ঘন্টা। দেশের 8টি বিভাগের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। বেশিরভাগ পরীক্ষার্থী সকাল 9:30টার আগেই কেন্দ্রে যান। সামান্য দেরিতে আসা পরীক্ষার্থীরা পড়েন বিপাকে। তারা গেট খুলে দিতে অনুরোধ এবং গেট ধরে ধাক্কাধাক্কি করলে অনেক কেন্দ্রেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সারা দেশের 3.25 লাখেরও বেশি চাকরি প্রত্যাশী এই প্রিলিমিনারি পরীক্ষা দিতে আবেদন করেছিলেন। 46তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে 3140 জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে শাখা ম্যানেজার সহ 3 অফিসারকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দিনভর অডিট কার্যক্রম শেষে গতকাল সন্ধ্যায় তাদের আটক করে সাথিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন শাখা ম্যানেজার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। দিনভর অডিট করে তারা 10,13,62,378 টাকার আর্থিক অনিয়ম পান। আজ আটককৃতদের আদালতে পাঠানো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।